সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, বিমান ওঠানামা স্থগিত, নিয়ন্ত্রণে ৩১ ইউনিট। জলজ উদ্ভিদ ঝাই সংগ্রহে জীবিকা চলছে শেরপুর এলাকার কিছু মানুষের, ক্রেতা মৎস্য চাষিরা। কুষ্টিয়ায় জমে উঠেছে লালন মেলার দ্বিতীয় দিন, সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে ভক্তদের ভিড়। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে, ফলে বিমানবন্দরের উড়োজাহাজ ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। দুপুর ২:৩০টার দিকে পণ্য রাখার এই স্থানটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে, আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। জোরদার করা হয়েছে হজরত শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা। আগুনের কারণে ঢাকায় আসা কয়েকটি উড়োজাহাজ সিলেট ওসমানী বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। সবশেষ খবর জানবো তার কাছ থেকে। স্বস্তিকা, সব বাহিনী মিলে তো আগুন নেভানোর কাজ করছে গত কয়েক ঘন্টা ধরে, সেক্ষেত্রে আগুন কতটা নিয়ন্ত্রণে আনা গেল? হতাহতের কোনো খবর কি এখন পর্যন্ত রয়েছে কিনা? এবং এই মুহূর্তে কিন্তু ৩১টি ইউনিট কাজ করছে এবং আমাদের কাছে যতটা তথ্য আছে যে নৌ বিমান বাহিনীর যে ভেতরের যে রাস্তাগুলি আছে সেই রাস্তাগুলি দিয়ে কিন্তু আরো অনেকগুলো ইউনিট আনার চেষ্টা করা হচ্ছে। কারণ আমরা যখন এসেছি তখন আমরা কিন্তু দেখেছি যে পুরো রাস্তায় সেনা সদস্যরা কাজ করছে এবং তারা কিন্তু চেষ্টা করছে যে রাস্তায় ভিড় যাতে না হয় এবং কোনো ভাবেই যেন এই ফায়ার সার্ভিসের বা বিমান বাহিনীর বা নৌবাহিনীর যে ইউনিটগুলো, বাকি ইউনিটগুলো আসবে তাদের যাতে আসতে কোনো বিঘ্ন না ঘটে সেই চেষ্টাটি কিন্তু চলছে। এবং হতাহতের যে বিষয়টি আপনি আসলে জানতে চাচ্ছিলেন, আমাদের কাছে যতটা তথ্য আছে যে সদস্য, বিমান বাহিনী যারা রয়েছে বা নৌবাহিনী যারা রয়েছে বা ফায়ার সার্ভিসের রয়েছে, তাদের প্রায় প্রত্যেক বাহিনীরই কেউ না কেউ আসলে অসুস্থ হয়েছেন ভেতরে আগুন নেভানোর কাজে। যে কারণ আসলে এই যে জায়গাটিতে আসলে আগুন লেগেছে, কার্গোর যে জায়গা, সেই জায়গায় কিন্তু আসলে আমদানি রপ্তানির যে পণ্য আসলে বিদেশ থেকে যে দ্রব্যগুলো আসলে আসে সেই দ্রব্যগুলো রাখা হয়। এবং আজকে শনিবার হওয়াতে, শনিবার আসলে ছুটির দিন হওয়াতে সেই জায়গায় লোক কম থাকার কথা থাকলেও পণ্যগুলো ছিল এবং তাদের সংরক্ষণের জন্য কতজন সেখানে ছিল সেই সংখ্যাটা জানা যায়নি। তবে আহতের সংখ্যা হয়েছে, আমাদের কাছে যতটা তথ্য আছে যে সেনাবাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আহত হয়েছেন। তবে সেই সংখ্যাটা কিন্তু এখনো সেনা সদস্য বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়নি। তবে যারা আহত হয়েছেন তাদের কিন্তু সিএমএইচ যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং এইখানে যারা রয়েছে আসলে আমরা দেখেছি যে উৎসুক জনতাদের যে জায়গাটি, সেই জায়গাটি কিন্তু আসলে যাতে উৎসুক জনতারা কোনো আগুন নেভানোর কাজে যাতে কোনো বিঘ্ন ঘটাতে না পারে সেই জায়গা থেকে কিন্তু সেনাবাহিনীর সদস্য বা আনসার সদস্যরা কাজ করছে। এবং আমরা দেখেছি যে পুরো রাস্তার একটা সাইড বন্ধ করে দেওয়া হয়েছে, সেনাবাহিনীরা সেখানে কাজ করছে, পুলিশ সদস্যরা সেখানে কাজ করছে, যাতে অন্যান্য যে ইউনিটগুলো আসলে এখন পর্যন্ত এখানে আসবে সেই ইউনিটগুলো আসার জন্য যাতে রাস্তায় কোনো বিঘ্ন তৈরি না হয় সেই জন্য আমরা দেখেছি রাস্তায় কাজ করছে। এবং এই যে আগুনের যে তীব্রতা এবং ধোঁয়ার যে তীব্রতা, আসলে সেই তীব্রতা কিন্তু আমরা রাস্তা থেকেই দেখেছিলাম যে আগুনের তীব্রতা কি ভয়াবহ আসলে ছিল এবং রাস্তা থেকেই দেখা যাচ্ছিল। এবং এখনো কিন্তু এখানে সময় যত আগাচ্ছে তার সাথে সাথে কিন্তু এই যে কুণ্ডুলি পাকিয়ে যে কালো ধোঁয়া, সেই কালো ধোঁয়ার পরিমাণ কিন্তু আসলে আস্তে আস্তে বাড়ছে। এবং ঠিক এই স্বস্তিকা, আপনি আগুনের নিয়ন্ত্রণ সম্পর্কে বলছিলেন, আপনি একটু আমাকে আরেকটু বিস্তারিত জানাবেন যে আগুন আসলে কতটা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে বা আদৌ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে কিনা, বা আশেপাশে আর কোনো জায়গায় ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি রয়েছে কিনা?
স্বস্তিকা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আগুন কি আরো ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি দেখতে পাচ্ছেন সেখানে? যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু ঠিক আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। যেসব বাহিনীর সদস্যগুলো কাজ করছে সেই সব বাহিনীগুলো কিন্তু চেষ্টা করছে যাতে টার্মিনালের যে জায়গা, সেই টার্মিনালের জায়গা পর্যন্ত যেন আগুন ছড়িয়ে না পড়ে। কারণ কিন্তু বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই যে ফ্লাইটের যে অবতরণ বা যে যে বিষয়গুলো ছিল, ফ্লাইটের বিষয়গুলো কিন্তু বন্ধ করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু ছবি থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি ছিল সেই ফ্লাইটটি কিন্তু সিলেট বিমানবন্দরে এসে অবতরণ করেছে এবং ঢাকা বিমানবন্দরের ফ্লাইট অবতরণ বা ফ্লাইট ওঠানামার সব শিডিউলগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগুন যাতে টার্মিনাল পর্যন্ত ছড়িয়ে না পড়ে সেই তীব্রতা থেকে কিন্তু সময়ের সাথে সাথে আগুন যেমন বাড়ছে, ঠিক সেনাবাহিনীর সদস্য, নৌবাহিনীর সদস্য, র্যাবের সদস্য, ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যাও কিন্তু বৃদ্ধি করা হচ্ছে। এখানে আসলে ইতিমধ্যে আমি কিছু সময় আগে আপনাকে জানিয়েছিলাম যে 31টি ইউনিট, ইতিমধ্যে কিন্তু 36টি ইউনিট চলে এসেছে, তারা কাজ করছে এবং আরো ইউনিট কিন্তু রাস্তায় রয়েছে। তাদের শুধু আসলে একটাই প্রচেষ্টা যে এই যে কার্গোর যে আমদানি রপ্তানির যে জায়গাটিতে আসলে আগুন লেগেছে সেই জায়গার আগুনের তীব্রতা যাতে আসলে টার্মিনাল ছড়িয়ে না পড়ে। আমি জানিয়ে রাখি, এর আগে একবারও কিন্তু 2017 সালে ঠিক বিমানবন্দরে আগুন লেগেছিল, কিন্তু সেই আগুনটি কিন্তু 1-2 ঘন্টার মধ্যেই নিভে গিয়েছিল। কিন্তু এখনের এই 2025-এর আগুনের যে তীব্রতা, সেই তীব্রতার পরিমাণ কিন্তু আসলেই ভয়াবহ এবং আমরা যারা এখানে কাজ করছি এবং সামনে থেকে দেখছি তারা আসলে বুঝতে পারছি যে আগুনের এই ভয়াবহতা কি পরিমাণে আসলে সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে এবং এই আগুন আসলে কখন নেভাতে সক্ষম হবে সেই বিষয়টিও কিন্তু এখনো বলা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিসের বা সেনা সদস্যদের কতজনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে বা কতজন এখনো আহত হয়েছেন, কারণ এখানে আমরা দেখেছি যারা এখানে যে গরম, সেই গরমের পরিমাণটি কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার জন্য আমরা দেখেছি যে ফায়ার সার্ভিস এবং সেনা সদস্য বারবার করে মাইকে বলতে শোনা গেছে যে যারা এখানে আসছেন উৎসুক জনতা বা যারা বিভিন্ন সেক্টর থেকে আসছেন তাদেরকে পানির বোতল নিয়ে। স্বস্তিকা, আপনি নিশ্চয়ই সেখানে খবর সংগ্রহ করতে থাকবেন, আমরা প্রয়োজনে আপনার কাছে আবারও ফিরে আসব। বিমানবন্দর এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। যাচ্ছি পরের খবরে। জলজ উদ্ভিদ ছাই সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন শেরপুরের নকলা উপজেলার পেকুয়া অঞ্চলের কিছু মানুষ। বিলে জন্ম নেওয়া ঝাই সংগ্রহের পর তা মৎস্য খামারিদের কাছে বিক্রি করেন তারা। বিলের পানিতে ভাসমান অবস্থায় জন্ম নেওয়া ঝাই মাছের খাবার হিসেবে ব্যবহার হচ্ছে। গাঢ় সবুজ রঙের জলজ এই উদ্ভিদের নাম ঝাই। এটি সাধারণত পুকুর ও জলাশয়ে পাওয়া যায়। ঝাই মাছের পুষ্টির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয়দের কাছে এটি তরুলতা বা জলঢাকনা নামেও পরিচিত। রুই, কাতলা, মৃগেল, শিং, মাগুর ও তেলাপিয়া মাছের প্রিয় খাবার এটি। প্রাকৃতিকভাবে পাওয়া যায় বলে মৎস্য খামারিদের কাছে এর চাহিদাও বেশি। বস্তার খাবার খাওয়াইতে হয়, সেগুলি খাওয়ানি দেখা গেছে মাছের স্বাদটা যে থাকে ওই স্বাদটা আসলে ওরকম থাকে না। আর যাইটা দিতে পারলে মনে করেন যে কৃত্রিম যে খাবারগুলো, রাসায়নিক যে খাবারগুলো, এই খাবারগুলো খাওয়াইতে হয় না। শেরপুরের নকলা উপজেলার 219 একর আয়তনের এই বিলের বেশিরভাগ অংশে সারা বছর ধরেই থাকে ঝাই। এলাকার দরিদ্র মানুষ জীবিকা নির্বাহ করতে বেছে নিয়েছেন এই ঝাই সংগ্রহের কাজ। আমার 3টা ছেলে 15-20 বছর ধরে যাইতিলা খায়। এই যাই বিক্রি করে এরা কামাই রোজগার করে। ভোরে নৌকা নিয়ে বিলে নেমে পড়েন খেটে খাওয়া মানুষগুলো। কয়েক ঘন্টার মধ্যেই নৌকা বোঝাই ঝাই নিয়ে ফিরে আসেন। মাছ চাষিদের কাছে প্রতি ভ্যান ঝাই বিক্রি করেন 200 থেকে 300 টাকায়। বিক্রি করি ভাই, 300 টাকা গাড়ি, 200 টাকা গাড়ি, 400 টাকা গাড়ি এখানে বিক্রি করি। টলি দেওয়া নিয়ে যা কি মনে করেন এটা গিলাস কাপ, রুই, মিরকা, সরপুটি, এই বিভিন্ন মাছ আর কি মনে করে খা। অনেক তো পরিমাণে কচুরি পানা হয়েছে এই বিলে, ওখানে আমরা মাছও মারতে পারি না, ঝায়া তুলে বেচতে পারি না। পরিকল্পিতভাবে এই জলজ উদ্ভিদ সংরক্ষণ ও সংগ্রহ করে মাছের প্রাকৃতিক খাদ্যের চাহিদা পূরণ করা সম্ভব বলে মনে করেন এই কর্মকর্তা। এটা যেহেতু একটা প্রাকৃতিক বিষয়, এটা যদি আমরা আসলে গবেষণার মাধ্যমে কি পরিমাণে উঠানো যাবে এটা যদি নির্ণয় করা যেত তাহলে ওই পরিমাণ উঠাইলে এটা আপনার পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পড়তো না। তিনি জানান, উদ্ভিদটিতে প্রয়োজনীয় আমিষ ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা মাছের বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়াইসিএল চট্টগ্রাম সংবাদ।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার 11টি পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মিরসরাই উপজেলা বিএনপির সদস্য জিয়াদ আমিন খান ঘটনাস্থলে যান। পরিদর্শন শেষে তিনি 11টি পরিবারের মাঝে নগদ অর্থ হস্তান্তর করেন। এ সময় অগ্নিকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। জিয়াদ আমিন খান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাদের খোঁজ খবর রাখছেন, প্রয়োজনে আরও সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল আফসার ভূঁইয়া জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল সহ মিরসরাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। সম্প্রতি মিঠাছড়ার মঠবাড়িয়া আব্দুল লতিফ সারেং বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 11টি বসতঘর পুড়ে পরিবারগুলো সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায়। এখানে হসপিটালস আছে কিন্তু এনাফ বেডস নাই, আর ডক্টররা ওদের নিয়মিত যে ডিউটি টাইমটা চিটাগং শহর থেকে সেখানে যে করার যে টাইমটা ওই পুরো টাইমটা থাকেন ওরা। কর্মসংস্থানটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো কর্মসংস্থানের জন্য আপনি যদি ভালো টেকনিক্যাল কলেজ থাকে যেখানে আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই লাইনগুলোতে আগাতে পারে, তাহলে আমি মনে করি যে মিরসরাইবাসীদের জন্য পুরা উপজেলার জন্য অনেক উন্নতি হবে। থার্ডলি হচ্ছে আপনার এখানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইপিজেড, যেটা ডাইরেক্টলি কানেক্ট করে আপনার চিটাগং বন্দরের সাথে। যত বিদেশি কোম্পানি দেশি কোম্পানি বিনিয়োগ করবে এখানে, তত কর্মসংস্থান লোকাল মানুষদের বাড়বে। মেইন থিং হচ্ছে আমরা বিএনপির 31 দফাটা আমরা সাকসেসফুলি যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। আধ্যাত্মিক গান আর ঢোল বাঁশির সুরে জমজমাট হয়ে উঠেছে কুষ্টিয়ায় লালন মেলা। সাঁইজির তিরোধান ও সাধু সঙ্গ উপলক্ষে ছেউরিয়ায় লালন আখড়া বাড়িতে চলা এই উৎসবে যোগ দিয়েছেন অসংখ্য সাধু। মূল মঞ্চের অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা চলবে আরও একদিন। কুষ্টিয়ার কুমারখালীর ছেউড়িয়ার আখড়াবাড়িতে চলছে বাউল সম্রাট ফকির লালন শাহর 3 দিনব্যাপী 135তম তিরোধন দিবসের অনুষ্ঠান। যোগ দিয়েছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু, বাউল ও ভক্তরা। সাধুরা আসে এবং তাদেরকে দেখলে পরে আসলে এক একজন এক এক রকম, একজন গান গায়, একজন আধ্যাত্মিক একটা বিষয়, যেটা আমাদের অনুপ্রেরণা জাগায়। ওনার গানগুলো, ওনার বাণীগুলো খুবই ভালো, মানে এটা ছোট বাচ্চারা যে শিকারের মতো কিছু একটা আছে। আর এইখানে সবাই আসে, সবাই একসাথে মিলিত হয়, দেখতেও জিনিসটা খুব ভালো লাগে। লালন শাহ জাতপাত দূরে রেখে মানব ধর্ম প্রচার করেন। পরম্পরা মেনে শনিবার দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে শেষ হয় সাধুসঙ্গ। উৎসবে আগতরা জানান, লালনের গানের মধ্যে রয়েছে অমূল্য সাহিত্যরত্ন। তার গান গবেষণা করে ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। ফকির লালন শাহজি একদিন শুধু আমাদের এখানে নয়, একজন ভিন্ন ভাষাভাষীর অন্তরে, চোখে মুখে, হৃদয়ে লালিত হবেন। সেই স্পষ্ট আভাস প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে। কোনো ধর্ম যার যার অবস্থান থেকে সেই ধর্ম করবে, কিন্তু এর মধ্যে মানবতাকে সে প্রাধান্য দিয়েছেন। মানুষের জন্য সব করো, এই মানুষকে সেবা করলে প্রভুর সেবা হয়, আল্লাহর সেবা হয়। লালন শাহজি তিনি কাউকে কোনো জাতিকে ছোট ভাবেননি, তিনি জাতির কোনো শ্রেণী বিন্যাস করেননি, তিনি সকলকেই ভালোবেসে গেছেন। হানাহানির বিশ্বে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষকে একই স্রোতধারায় আনতে লালন বাণী সকলের প্রেরণা। তার অহিংসার বাণী ও জাতহীন দর্শনের বাস্তবায়ন করতে পারলেই শান্তি আসবে সর্বময়, এমনটাই মনে করেন লালন ভক্তরা। দীপ্ত বার্তা কক্ষ।
এর সাথে শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, বিমান ওঠানামা স্থগিত, নিয়ন্ত্রণে 31 ইউনিট। জলজ উদ্ভিদ ছাই সংগ্রহে জীবিকা চলছে শেরপুর এলাকার কিছু মানুষের, ক্রেতা মৎস্য চাষিরা। কুষ্টিয়ায় জমে উঠেছে লালন মেলার দ্বিতীয় দিন, সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে ভক্তদের ভিড়। এই ছিল এখনকার মতো, এরপর দেখবেন দীপ্ত স্পোর্টস।